আমার নাম রবিন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম আর ওকেই বিয়ে করতে চাইতাম। কিন্তু আমার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে ছিল। তারপরেও আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে সেই মেয়েকে বিয়ে করে নিই। নিজের ইচ্ছায় বিয়ে করার কারণে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমাদের পাড়ারই একটা মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। ওর নাম শিমলা। শিমলাকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। শিমলার জন্য আমি আমার বাবা মায়ের সাথে কয়েকবার ঝগড়াও করেছিলাম। তাদেরকে অনেকবার বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তারা আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। এই কারণে বাধ্য হয়ে শিমলাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হয়। আমরা দুজনেই নিজেদের পরিবার ছেড়ে অনেক দূরে এই শহরে থাকছি। এখানে আসার পর আমরা স্বামী স্ত্রী নিজের জীবন নতুনভাবে শুরু করে দিয়েছিলাম। আমি শিমলার সঙ্গে কোর্ট ম্যারেজ করে নিয়েছি। আমাদের দুজনের জীবন খুব সুন্দর ছিল। আমি আর শিমলা দুজনেই ভালো ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমাদের দুজনের বাড়িতেই কোনো জিনিসের কোনো অভাব ছিল না। কিন্তু এখন নিজেদের পরিবার থেকে অনেক দূরে আমাদের অনেক রকম সমস্যার সামনে পড়তে হয়। কিন্তু তারপরেও এই অবস্থা থেকে লড়াই করে আমরা সবকিছু ঠিক করে নিলাম। শিমলা পড়াশোনা জানত, ওর নার্সিংয়ের কোর্স করা ছিল। আমি অনেক দূর অবধি পড়াশোনা করেছিলাম। এই কারণে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাই। এখন আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। আমরা একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। আমাদের দুজনেরই নিজেদের পরিবারের কথা খুব মনে পড়ত। বাবার রাগের কথা আমি জানতাম, তাই যেমন তেমন ভাবে নিজের মনকে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু শিমলা নিজের মনকে বোঝাতে পারছিল না। এই কারণেও নিজের মায়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। কিন্তু ওর মা ওকে পরিষ্কারভাবে বলে দিল, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই আমাদের জন্য মরে গেছিস। নিজের মায়ের এই কথা শুনে ও খুব কান্না করেছিল। সময়ের সাথে সাথে ও নিজের পরিবারের লোকেদের ভুলে গেছিল। কেননা বিয়ের ৩ মাস পরে শিমলা জানতে পারল যে ও মা হতে যাচ্ছে। এই খুশির খবরে আমাদের দুজনেরই মাথা থেকে নিজেদের পরিবারের কথা বের করে দিয়েছিল। আর যে সন্তান আসতে চলেছে আর ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওর কথা ভেবে ভেবে খুশি হতে লাগলাম। আর তারপরে ৯ মাস পূর্ণ হওয়ার পরে আমার স্ত্রী খুব সুন্দর একটা ছেলের মা হয়েছিল, যাকে দেখে আমরা পুরো জীবন কাটাতে পারতাম। ওকে দেখে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছিলাম। ছেলের সঙ্গে আমাদের জীবন খুব ভালো চলছিল। আমরা দুজন স্বামী স্ত্রী খুব খুশি ছিলাম। এভাবেই কয়েক বছর কেটে গেল। আর ধীরে ধীরে আমার ছেলে ৮ বছর হয়ে গেল। আমরা ওর ছোট থেকে ছোট খুশির খেয়াল রাখতাম। ও যা বলতো সেটা সময়ের আগেই পূরণ করে দিতাম। জীবন এভাবেই কাটছিল। কিন্তু একদিন যখন আমি অফিস থেকে ফিরছিলাম, তখন হঠাৎই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর লোকজন আমাকে রাস্তা থেকে উঠিয়ে হাসপাতালে পৌঁছে দেয়। আমার স্ত্রীকে ফোন করে দেয়। আমার স্ত্রী আর ছেলে খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা হাসপাতালে এসে হাউমাউ করে কান্না করতে লাগল। আমি ঠিকই ছিলাম, কিন্তু আমার এক পায়ে গভীর চোট লেগেছিল, যার কারণে আমি চলাফেরা করতে পারছিলাম না। ডাক্তার আমার চিকিৎসা করে বললেন আমাকে প্রায় ২ বছর বেড রেস্টে থাকতে হবে। যদি আমি এদিকে দেন না দিই, তাহলে সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে যেতে পারি। আমার ছেলের স্কুলের খরচ, সংসারের খরচ, এখন তো আবার আমার ওষুধের খরচ কিভাবে জোগাড় হবে, সেটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেলাম। যেমন তেমন ভাবে আমি হাসপাতাল থেকে ডিসচার্জ নিলাম। কিন্তু ডাক্তার আমাকে বেড রেস্ট নেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি যদি বেড রেস্ট নেই, তাহলে অফিসে কে যাবে? আর আমাদের সংসার কিভাবে চলবে? যেমন তেমন ভাবে কয়েকদিন তো আমরা কাটিয়ে দিলাম। কিন্তু এরপরে সংসারের অবস্থা বদলাতে লাগল। বাড়িতে সমস্যা শুরু হতে লাগল। ছেলের পড়াশোনাও থেমে যাচ্ছিল, কেননা জমানো টাকাও ছিল না। বারবার আমার কোম্পানির বস আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেও কতবার টাকা দিতে পারে? সংসারে অনেক সমস্যা এসেছিল। বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এরপর একদিন আমার স্ত্রী বলতে লাগল, তুমি তো জানো আমার নার্সিংয়ের কোর্স করা আছে। আমি নার্সিং হোমে সহজেই চাকরি পেতে পারি। যদি তুমি আমাকে চাকরি করার পারমিশন দাও, তাহলে আমি অ্যাপ্লাই করে দেখি। একমাত্র এভাবেই আমাদের বাড়ির অবস্থা ঠিক হতে পারে। যখন তুমি ঠিক হয়ে যাবে আর চাকরিতে যেতে শুরু করবে, তখন আমি আর চাকরি করব না।
আমার স্ত্রী এই কথা বলার সময় সংকুচিত হচ্ছিল। কেননা ও জানত যে আমি মেয়েদের চাকরি করার বিরুদ্ধে ছিলাম। কিন্তু এখন যা অবস্থা তাতে আমি ওকে চাকরি করার পারমিশন দিয়ে দিয়েছি। আমার স্ত্রী একটা বড় নার্সিংহোমে চাকরির জন্য অ্যাপ্লাই করল। আরও সহজেই চাকরি পেয়েও গেল। এভাবে আমার স্ত্রী নার্সের চাকরি করতে শুরু করে দিল। ও আমাকে নিয়ে চিন্তিত ছিল যে ও বাড়ি থেকে বাইরে চাকরি করতে গেলে আমার কি হবে, আমার ছেলের খেয়াল কে রাখবে। আমি ওকে বোঝালাম যে তুমি চিন্তা করো না, মাত্র কয়েকদিনের ব্যাপার, ভগবানের ইচ্ছায় আমার পা ঠিক হয়ে গেলেই তোমাকে আর বাড়ির বাইরে যেতে হবে না। ছেলেকে সকালে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে নার্সিংহোমে চলে যেত। আমার সমস্ত কাজও করে দিয়ে যেত। আমার এক বন্ধু ছিল যে বেশিরভাগ সময় নাইট শিফট করত। ওর দিনের বেলা ঘুমানোর জন্য একটা ঘর দরকার। এই কারণে আমি ওকে বললাম, তোর ঘর ভাড়া নেওয়ার দরকার নেই। সারাদিন আমার স্ত্রী বাড়ির বাইরে থাকে, শুধু রাতের বেলা বাড়িতে আসে। এই কারণে তুই আমার সাথে আমার বাড়িতে থেকে যা। আমার বন্ধু আগে অন্য শহরে থাকত, কিন্তু এখনো পোস্টিং এখানে হয়েছে। আমি এই কথা বলার পরে ও নিজের জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে এসে গেল। এতে আমার স্ত্রীর কোনো অসুবিধা ছিল না, বরং যত খুশি হয়েছিল যে সারাদিন আমার সাথে থাকার মতো কেউ এসে গেছে। এখনো চিন্তামুক্ত হয়ে নিজের চাকরি করতে পারবে। আমার ছেলেকে স্কুল থেকে আমার বন্ধু নিয়ে আসত। আমার স্ত্রী সবার জন্য খাবার বানিয়ে চলে যেত। আমার বন্ধু দুপুরবেলা খাবার গরম করত। তারপরে আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমার বন্ধু কথায় কথায় কিভাবে সারাদিন কেটে যেত আমি বুঝতেই পারতাম না। আমার স্ত্রীর চাকরি করার 11 মাস হয়ে গেছে। আমার স্ত্রীর কারণে আমাদের সংসারের অবস্থা আগের মতো হয়ে গেছে, বরং আগের থেকে বেশি ভালো হয়ে গেছে। কেননা আমার স্ত্রী আমার থেকে বেশি টাকা বেতন পেত। একদিন আমার স্ত্রী বাড়িতে এসে আমাকে বলল যে ও ট্রান্সফার ব্যাংকের একটা নার্সিংহোমে হচ্ছে, সেখানেও 6 মাসের ট্রেনিং হবে। এই কারণে আমার স্ত্রী আর কয়েকজন স্টাফ সেখানে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যাও, এমনিতেও বেশিরভাগ সময় তোমার নার্সিংহোমে কাটে। যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। আমার স্ত্রী আমার এই কথা শুনে খুশি হয়ে গেল, আর ও যাওয়ার জন্য গুছানো করতে শুরু করে দিল। মাত্র 6 মাসের ব্যাপার, তারপর আবার এখানে চলে আসবে। আর আমিও ধীরে ধীরে রিকভার হতে শুরু করেছি। ডাক্তার আমাকে বলেছে যে আমি বিছানায় উঠে বসতে পারি, কিন্তু এখনই হাঁটাচলা করতে পারবো না। আমার স্ত্রী খুশি মনে থাইল্যান্ডের জন্য বেরিয়ে পড়ল। আমি আমার স্ত্রীকে বললাম, ওখানে পৌঁছানোর পরে কল করে জানিয়ে দিও, না হলে আমি টেনশনে থাকব। আমার স্ত্রী শিমলা বলল, সেখানে পৌঁছেই তোমাকে ফোন করে দেব। শিমলা যখন ব্যাংকে পৌঁছল তখনও আমাকে কল করে বলে দিল যে ও ভালোভাবেই সেখানে পৌঁছে গেছে, আর পরের দিন থেকেই ডিউটিতে জয়েন করবে। কয়েকদিন এভাবেই কেটে গেল। শিমলা আমাকে প্রতিদিন কল করে বলতো যে ও একদম ঠিক আছে। ও আমার ছেলের সাথে ভিডিও কলে কথা বলতো যাতে আমরা একে অপরকে দেখে শান্তি পেতে পারি। কয়েকদিন এভাবেই কেটে গেল। কিন্তু হঠাৎ করে শিমলা কাজের চাপের কথা বলে আমাদের সঙ্গে কথাবার্তা কম বলতে লাগল। কখনো বলতো আমি ব্যস্ত, পরে কথা বলবো। আবার কখনো বলতো আমার এখন কথা বলার সময় নেই। কয়েকদিন এভাবেই কেটে গেল। এরপরে 2 দিন থেকে আমি শিমলার করে আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু শিমলা আমাকে কল করল না। যখন আমি বল করতাম তখন রিং বাজতে থাকত, কিন্তু ও ফোন রিসিভ করত না। ছেলে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করত যে মা ফোন কেন করছে না, আমাদের সঙ্গে কোনো কথা বলছে না, মা কি আমাদের ভুলে গেছে। এখন আমি ছেলেকে কি বলবো? কিছুই মাথায় আসতো না। আমার মাথায় আসতো না যে বিদেশ যাওয়ার পরে শিমলা কিভাবে আমাদের ভুলে থাকতে পারে। কিছুদিন এভাবেই কেটে গেল। ওদিক থেকে আমার কাছে ফোন আসতো না। যখনই ফোন করতাম তখন ওদের থেকে কল রিসিভ হতো না। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার বন্ধু আমাকে সান্ত্বনা দিতে চাইত। 2 মাস এভাবেই কেটে গেল। আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানতে পারছিলাম না। আমার ছেলে বারবার নিজের মাকে মনে করত। একদিন তো ও কান্না করতে করতে বলতে লাগল যে বাবা, আমার তো মনে হয় মা আর এই দুনিয়াতে নেই, তাই সে আমাদের সাথে কথা বলছে না। একদিন আমার বন্ধু এমন একটা কথা বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম।
আমার বন্ধু বলল যে বৌদি হয়তো ওখানে গিয়ে কাউকে পছন্দ করে ফেলেছে আর সে তার সাথে বিয়ে করে নিয়েছে। না জানি হঠাৎ এসব কি থেকে কি হয়ে গেল। ভগবানের কৃপা ছিল যে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিলাম আর ডাক্তার আমাকে হাঁটাচলা করার জন্য বলে দিয়েছিলেন। কিন্তু ভিতরে ভিতরে আমাকে নিজের স্ত্রীর চিন্তা হতো। আমি আমার বন্ধুকে বললাম যেভাবেই হোক আমার থাইল্যান্ড যাওয়া উচিত আর সেখানে গিয়ে সিমলার কোচ করা উচিত। আমার বন্ধু বলতে লাগল, এটা কিভাবে সম্ভব? থাইল্যান্ড এত বড়, সেখানে গিয়ে আমরা ওর স্ত্রীকে কিভাবে খুঁজব? আমি আমার বন্ধুকে বললাম, আমি জানি আমার স্ত্রী কোনো নার্সিংহোমে নার্সের চাকরি করত, আরও ব্যাংকের কোনো নার্সিংহোমে গিয়েছে। সেখানে গেলে আমি ঠিকই আমার স্ত্রীকে খুঁজে নেব আর আমি ওকে এখানে ফিরিয়ে আনব। আমার বন্ধু বলতে লাগলে, কাজটা যতটা সহজ ভাবছিস এটা ততটা না। আমি বললাম, আমি কিছু জানি না, তুই প্লিজ আমাকে থাইল্যান্ড নিয়ে চল। আমি জোর করাতে আমার বন্ধু আমার সাথে থাইল্যান্ড যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ছেলেকে আমি আমার অন্য এক বন্ধুর বাড়িতে রেখে এলাম। তারপরে আমরা দুই বন্ধু একসাথে থাইল্যান্ড চলে এলাম। আমি জানতাম আমার স্ত্রী কোনো নার্সিংহোমে চাকরি করছিল, আগে হাসপাতালে চাকরি করত। আমি সেখান থেকেও সমস্ত ডিটেলস বের করে নিয়েছিলাম। থাইল্যান্ড পৌঁছানোর পরে আমরা দুজন ডাইরেক্ট সেই নার্সিংহোমে গেলাম যেখানে আমার স্ত্রী চাকরি করত। সেখানে আসার পরে আমি অনেক লোকের কাছে আমার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই আমার স্ত্রীর ব্যাপারে জানত না। এমনকি আমি হাসপাতালে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও সিমলাকে দেখতে পেলাম না। এখানকার স্টাফরা এটাই বলেছিল যে কিছুদিন এখানে সিমলা ডিউটি করেছিল, কিন্তু তারপরে হঠাৎ এখানে আসা বন্ধ করে দেয়। তারপরেও কোথাও চলে গেছে, সেই ব্যাপারে এরা কিছুই জানে না। আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম যে এত লোকের মধ্যে থেকে একটা মানুষ গায়েব হয়ে গেছে, কিন্তু এরা কেউ কিছুই জানে না, নাকি এটা জেনেও কেউ কিছু বলছে না। আমি বুঝতে পারছিলাম না। আমি সিমলাকে অনেক খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। অনেকদিন পর্যন্ত আমি সিমলাকে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু ওর কোনো খুঁজি পেলাম না। তারপরে খুঁজতে খুঁজতে হার মেনে নিয়ে চুপচাপ বসে গেলাম, কেননা আমার হিম্মত শেষ হয়ে গেছে। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার হিম্মতও আমার মধ্যে একদমই নেই, কেননা আমি আমার ছেলেকে কি জবাব দেব? ও তো এটাই ভেবে বসে আছে যে আমি তার মাকে সাথে করে নিয়ে আসব। তাই আমি আমার বন্ধুকে বললাম, তুই এখন ফ্লাইটে করে ফিরে যান, সেখানে গিয়ে নিজের চাকরিতে জয়েন কর আর আমার ছেলের খেয়াল রাখিস। ও আমার সাথে থাকতে চাইছিল, কিন্তু আমি ওকে জোর করে ফেরত পাঠিয়ে দিলাম। না জানি কেন আমার মন মানছিল না যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়েছে। ওই চাইলে তো দেশে বসেই আমাকে ধোঁকা দিতে পারত। আমাকে ধোঁকা দেওয়ার জন্য ওর এত দূরে আসার কি দরকার ছিল? যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সিমলার সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না। বেশি না হলেও একবার অন্তত ওর সাথে দেখা করা আমার খুব প্রয়োজন। আসলে আমি জানতে চাইতাম যে ওর সাথে কি হয়েছে আর ও আমাদের থেকে কেন দূরে আছে। কেন আমারই নার্সিং হোমের ভিতরে কিছু বর্বর মনে হচ্ছিল, কেননা এখানকার স্টাফ এরা খুবই অদ্ভুত ছিল। আমি ভেবেছিলাম যে যদি এখানে চাকরি করার বাহানায় নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই সিমলার কোনো না কোনো খবর পেয়ে যাব। আমি নার্সিংহোমের সাফাই কর্মীর চাকরির জন্য সেখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম, আর তারা আমাকে এখানে চাকরিতে রেখে দিল। এখন আমি এখানে চাকরি করতে লাগলাম। আমার কাজ ঠিকঠাকই চলছিল। এখানে চাকরি করা অনেক দিন হয়ে গেল। একদিন আমি চুপচাপ বসে নিজের স্ত্রীর মোবাইল নাম্বারে বারবার ট্রাই করছিলাম, কিন্তু মোবাইল বন্ধ ছিল। তখনই হঠাৎ পিছন থেকে একজন ওয়ার্ড বয় আমার কাছে এসে বলতে লাগল, তোমাকে ডক্টর সেন ডাকছেন। আমি ডাক্তার সাহেবের কেবিনে গেলে তিনি বলতে লাগলেন, আমার কিছু ইম্পর্ট্যান্ট ফাইল বাড়িতে থেকে গেছে, তুমি আমার বাড়িতে গিয়ে ফাইলগুলো নিয়ে এসো। আমি বললাম, ডাক্তারবাবু, আমি এখানকার রাস্তাঘাট চিনি না। তিনি বললেন, আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। তুমি বাড়িতে গিয়ে চাকরি নিয়ে বললেই সে তোমাকে ফাইল দিয়ে দেবে। কিন্তু আমি সিমলার স্বামী, এই কথাটা বেশিরভাগ স্থানেই জানত না। আমি ড্রাইভারের সাথে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে আমাকে গাড়ি থেকে বেরিয়ে ভিতরে যাওয়ার ইশারা করলে আমি ভেতরে চলে গেলাম। সেখানে যে চাকরানি ছিল, আমি তাকে বললাম, ডাক্তার সাহেব কিছু ইম্পর্ট্যান্ট ফাইল বাড়িতে রেখে গেছেন, তার ঘর থেকে নিয়ে এসো। নিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখুনি নিয়ে আসছি। আমি সবেমাত্র দাঁড়িয়েছিলাম,
তখনই হঠাৎ আমার নজর একটা মহিলার উপরে পড়ল। যদিও সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, কিন্তু না জানি কেন এই মহিলাকে দেখে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। আমি তার সামনে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তখনই সে ঘুরে গেল। এরপর যখন আমি ওর মুখ দেখলাম, তখন যেন আমার হুঁশ উড়ে গেল। আমার এরকম মনে হলো যেন আমি নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেই নেই। আর সেও আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগল। হয়তো আমাকে চিনতে পেরেছিল, কেননা সে আর কেউ না বরং আমার স্ত্রী। আমার স্ত্রী শিমলা, যাকে আমি না জানি কতদিন থেকে খুঁজছি। আজকে ওকে আমি ডাক্তার ঘরে পেয়ে গেলাম। আর ও একদম ঠিকঠাক ছিল। ও আমাকে চিনতে পেরেছিল, তাই তো আমাকে হতবাক চোখে দেখছিল। আমি ওকে বললাম, শিমলা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তুমি জানো আমি তোমাকে না জানি কবে থেকে খুঁজছি। আমাকে দেখে শিমলার চোখে জল এসে গেল। তারপরেও আমাকে বলতে লাগল, রবিন, তুমি এখানে কিভাবে আসলে? তুমি জানো আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি তোমার সাথে আমার কথা বলিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার স্ত্রী বলতে লাগল, আমি তোমার সাথে এভাবে যেতে পারবো না। এই ডাক্তার আমাকে এখানে বন্দি করে রেখেছে। যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে চাও, তাহলে আমাকে সাহায্য করো, কেননা আমি এখান থেকে সহজে বেরোতে পারবো না। আমার সমস্ত ডকুমেন্টস ডাক্তারের কাছে আছে। তুমি সেগুলো উদ্ধার করতে পারলে তবেই আমি এখান থেকে পালাতে পারব। ডাক্তার চলে আসার আগে তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। এখানের ডাক্তার আমাকে অনেকদিন যাবত বন্দী করে রেখেছে। আমি এখান থেকে মুক্তি চাই। আমার স্ত্রীর কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি তার সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে আমি আমার স্ত্রীকে সেখান থেকে বাঁচিয়ে আমার দেশে নিয়ে এলাম। আমার স্ত্রী অনেক সুন্দরী ছিল, আর তাই ডাক্তার আমার স্ত্রীকে পছন্দ করে ফেলেছিল, আর তাই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। শিমলা এই প্রস্তাবে রাজি ছিল না, আর তাই তাকে তার বাসায় আটকিয়ে রেখেছিল। এখন আমি আমার স্ত্রীকে সেখান থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসলাম। আরে দারোয়ান, তুমি আমার ঘরে? ম্যাডাম, আমার খুব শীত লাগছে। বাহিরে ঠান্ডা বাতাস বইছে। আমি বারান্দায় থাকতে পারছি না। বাহিরে প্রচণ্ড শীত। তাই আমি আপনার অনুমতি ছাড়াই আপনার রুমে চলে আসছি। আমি দারোয়ানকে বললাম, তাহলে এখন তুমি কোথায় থাকবে? আমার রুমে তো কোনো খালি জায়গা নেই। ম্যাডাম, আপনি আমার প্রতি একটু দয়া করুন। আমি মাটিতে বস্ত্র বিছিয়ে ঘুমিয়ে পড়ব। আমি দারোয়ানের কথায় থাকতে দিলাম। তারপর রাত যখন গভীর হয়ে গেল, তখন হঠাৎ দেখলাম দারোয়ান নিচের বিছানা ছেড়ে আমার খাটে এসে শুয়ে পড়েছে। আমি তাকে বললাম, তোমার সাহস তো কম না, তুমি আমার খাটে? আমার বাড়িতে একজন দারোয়ান ছিল, যাকে আমি অনেক বিশ্বাস করতাম। একদিন সে আমাকে বলল, ম্যাডাম, বাইরে খুব ঠান্ডা লাগছে, আমি একটু আপনার রুমে থাকতে পারি? আমি ভাবলাম, বাইরে সত্যিই ঠান্ডা হবে, তাই তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম। কিন্তু পরের দিন তার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করলাম। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম যে কিছু আমার বাড়িতে একজন দারোয়ান ছিল, যাকে আমি অনেক বিশ্বাস করতাম। একদিন সে আমাকে বলল, ম্যাডাম, বাইরে খুব ঠান্ডা লাগছে, আমি একটু আপনার রুমে থাকতে পারি? আমি ভাবলাম, বাইরে সত্যিই ঠান্ডা হবে, তাই তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম।
কিন্তু পরের দিন তার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করলাম। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম যে কিছু একটা ঠিক হচ্ছে না। তার আচরণ আমাকে অস্বস্তিকর করে তুলেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে আমার রুমে থাকতে দিয়েছি বলে তুমি এ কি করছো? দারোয়ান বলল, ম্যাডাম, আমি অনেক দিন ধরে উপোস। আমি আর পারছি না। এই কথাটা বলেই দারোয়ান আমার সাথে জোর করে। আমার কলিজার বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাজে একটা রিকোয়েস্ট। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে চলো এবার মূল ঘটনাটি শুরু করি। আমার নাম জয়া। দেখতে সুন্দর ছিলাম। 7 বছর আগে আমার বিয়ে হয়েছিল শাওনের সাথে। আমার স্বামী খুব ভাল ছিলেন। তিনি আমার সব কথা শুনতেন। একবার আমার স্বামী আমাদের বাড়িতে একজন ছেলেকে নিয়ে এলেন। তিনি বললেন, এই ছেলে অসহায়। তার কোনো আত্মীয় স্বজন নেই। সে আমাদের বাড়িতে কম বেতনে কাজ করতে রাজি। শুধু খাওয়ার এবং থাকার জায়গা দিলেই হবে। আমার স্বামী খুবই কৃপণ ছিলেন। সবসময় বিনামূল্যে চিন্তা করতেন। ছেলে দেখতে খুবই শান্ত ও নিরীহ ছিল। আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে তোমার কাছে কোথা থেকে এল? তিনি বললেন, আমার বন্ধুর বাড়িতে কিছু মাস কাজ করেছে, কিন্তু এখন সে বিদেশে চলে যাচ্ছে, তাই এই ছেলেটিকে আমাকে দিয়েছে। তুমি তাকে কিছু টাকা আর খাবার দেবে, আর সে তোমার জন্য সব কাজ করবে। আমি বললাম, আমাদের বাড়িতে তো 2টি ঘরেই আছে। একটিতে আমি কাপড় সেলাই করি, আর অন্যটি আমাদের শোয়ার ঘর। তাহলেই ছেলে কোথায় থাকবে? আমার প্রশ্ন নেই। স্বামী বললেন, তুমি চিন্তা করো না, আঙ্গিনায় একটি চারপাই বিছিয়ে দেবে, সে সেখানেই শুয়ে থাকবে। আমি রাজি হয়ে গেলাম। ছেলে ছিল খুব শান্ত। সকালে আমি তাকে রান্নাঘরের কাজে লাগিয়ে দিলাম। সে আমার সমস্ত কাজ চুপচাপ করে দিত, এবং আমি নিজেই পুরো বাড়ি পরিষ্কার করতাম। আমি তাকে নাচতে দিয়ে দিলাম। সে চুপচাপ খেয়ে নিল। আমি বললাম, তুমি কথা বলো না কেন? সে বলল, ম্যাডাম, আমি আপনার সাথে কি কথা বলবো? আমি বললাম, তোমার বাড়ির কেউ নেই। সে বলল, আমি জানি না। যখন আমি চোখ খুললাম তখন নিজেকে না তার সঙ্গে দেখলাম। যখন আমি 10 বছর বয়সী ছিলাম তখন একটি মহিলা আমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এলেন। বললেন, তার ঘরে সন্তান নেই এবং তাকে একটি শিশুর প্রয়োজন। তিনি বললেন, আমি তাকে ভালো স্কুলে ভর্তি করাব, ভালো শিক্ষা দেব। কিন্তু 10 বছর বয়সেই তিনি আমাকে ঘরের কাজে লাগিয়ে দিলেন। ছোট ছোট কাজ, বাসন ধোয়া, অতিথিদের সামনে ভাষণ দেওয়া। এইভাবে জীবন কাটাতে থাকলাম। যখন সেই মহিলা মারা গেলেন তখন তার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। তারপর আমি অন্য জায়গায় কাজ শুরু করলাম। যখন কেউ আমাকে 2 বেলা রুটি এবং থাকার জায়গা দিয়েছিল। খুব দুঃখজনক ছিল তার জীবন। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু টাকা দেব। আসলে আমার স্বামীরও তেমন বেশি ছিল না। সে বলল, ম্যাডাম, আমাকে 2 বেলার রুটি এবং থাকার জায়গা দিচ্ছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমি তার জন্য অনেক সহানুভূতি অনুভব করতে শুরু করলাম। কিন্তু আমি জানতাম না যে সহানুভূতি আমাকে কত দুঃখ দিতে পারে। আমার স্বামী অন্য শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। তার কোম্পানির মালিক মাঝে মাঝে আমার স্বামীকে অন্য শহরে অর্ডার দিতে পাঠাতেন। আমার স্বামী কয়েকদিন পর ফিরে আসতেন। ওই দিনগুলোতে আমি একা থাকতাম। আমার বিয়ের 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি। আমি ভাবলাম, যদি আমি কোনো অনাথ শিশুর সাথে ভালো ব্যবহার করি তাহলে হয়তো ঈশ্বর আমাকে সন্তান দেবেন। সম্ভবত আমি এটা ভুলই করেছিলাম। আমার স্বামী কাজের জন্য অন্য শহরে গিয়েছিলেন। আমি একা ছিলাম এবং ছেলে বাড়িতে ছিল। আমি প্রথমবার তাকে এভাবে দেখলাম যখন আমি রান্নাঘরে আটা মেখেছিলাম। সে রান্নাঘরে এসে দাঁড়াল। আমি রান্নাঘরে ওড়নাটা ছাড়া কাজ করছিলাম, কিন্তু আমি জানতাম না যে ছেলের চোখে এমন আকর্ষণ থাকতে পারে। আমি যখন আটা মেখে 2 পাটি নিয়ে রান্নাঘর থেকে বের হলাম তখন আমি অনুভব করলাম যে যেন কেউ আমার পিছু পিছু আসছে। আমি দ্রুত ঘুরে দেখলাম সেই ছেলে আমার দিকে তাকিয়ে আছে। সে কখনো আমার মুখের দিকে তাকাচ্ছে, কখনো আমার দিকে। সে ধোঁয়ার অছিলায় দাঁড়িয়েছিল।
আমি প্রথমে ভীত হয়ে গিয়েছিলাম। পরে আমি রান্নাঘরের দরজার সামনে ঝোলান ওড়নাটা নিয়ে আমার মাথা ঢেকে ফেললাম। আমি একটা খেয়ে একটি পাত্রে রাখলাম এবং ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি রান্নাঘর থেকে বের হয়ে নিজের কক্ষে চলে আসলাম। আমি ভাবছিলাম, কেন সেই ছেলে আমাকে এভাবে দেখছিল। কিন্তু পরে আমি ভাবলাম, হয়তো এটা আমার কল্পনা। কিন্তু এই বয়সের ছেলে এমন করতে পারে না। তাই আমি বিষয়টিকে গুরুত্ব দিলাম না। তার পরিস্থিতি শুনে আমি তার প্রতি সহানুভূতি অনুভব করছিলাম। কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বের হয়ে দেখলাম সে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। আমি বারান্দায় বসে তাকে দেখছিলাম। সে কাজের প্রতি সতর্ক ছিল। কোনোরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না। আমি ভাবলাম হয়তো আমি তার সম্পর্কে ভুল ধারণা করছি। রাতে খাওয়ার পর সে বলল, ম্যাডাম, বাইরে খুব ঠান্ডা। যদি আপনি খারাপ না মনে করেন আমি আপনার রুমে ঘুমাবো। সে কথা সত্যি ছিল। শীতের মৌসুম শুরু হয়ে গেছে এবং বাইরে ঠান্ডা ছিল। আমি বললাম, তুমি আমার রুমে ঘুমাবে কোথায়? আমার রুম কোনো ফাঁকা ঘর নয়। এটি কাপড় সেলাইয়ের জন্য রাখা। সেখানে অনেক কিছু পড়ে আছে। কাপড় সেলাইয়ের যন্ত্র আছে। এবং ঘরটা ছোট। তুমি যদি সেখানে আমার জিনিসগুলো জায়গা থেকে সরিয়ে ফেলবে এবং আমি আবার খুঁজে পাব। সে বলল, আপনিই না মনে করলে আমি আপনার রুমে ঘুমাব। আমি হঠাৎ করে বিস্মিত হয়ে গেলাম। তারপর সে বলল, ম্যাডাম, কি আমি মাটিতে বস্ত্র বিছিয়ে ঘুমাব? কিন্তু বাইরে খুব ঠান্ডা। তার কথা শুনে আমি তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম। কিন্তু তার মুখে আমি অদ্ভুত আনন্দের চিহ্ন দেখছিলাম। যেন সে অনেক খুশি হয়েছে। সে তৎক্ষণাৎ নিজের বিছানা তুলে এনে আমার রুমে মাটিতে বিছিয়ে শুয়ে পড়ল। আমি অন্ধকারে ঘুমানোর অভ্যাস ছিলাম। তাই আমি ঘুমানোর আগে রুমের লাইট নিভিয়ে দিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে গভীর ঘুমে চলে গেলাম। এবং কখন আমি গভীর ঘুমে চলে গিয়েছি তা জানতেই পারলাম না। সকাল হলে আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার মাথা খুব ভারী লাগছিল। হয়তো আমি বেশি সময় ঘুমিয়ে ফেলেছিলাম। আমি ঘড়ি দেখলাম 10টা বেজে গেছে। যদিও আমি সাধারণত 9টার আগে উঠে যেতাম। কিন্তু আজ আমার মনে হচ্ছে ছিলাম অনেক দেরিতে উঠেছি। আমি এখনো বিছানা থেকে উঠিনি। তখন আমি শুনলাম ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। আমি বিছানা থেকে নেমে দেখি ছেলেটি উঠে গেছে এবং আমার ওয়াশরুমে ঢুকে পড়েছে। তার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম যে সে আমার অনুমতি ছাড়া আমার ওয়াশরুম ব্যবহার করছে। আমি ভাবলাম সে যখন বাইরে আসবে আমি তাকে বলব যে ভবিষ্যতে সে আমার রুমের ওয়াশরুম ব্যবহার না করে। যখন সে ওয়াশরুম থেকে বের হলো, আমি দেখলাম সে গোসল করে বের হয়েছে। তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি ছিল। আমি অনুভব করলাম আমার চুল এলোমেলো হয়ে আছে। যদিও আমি ঘুমানোর সময় আমার চুল ঠিক করে বেঁধে রেখেছিলাম। আমি ততক্ষণাৎ আমার চুলের বন্ধন সেরে নিলাম। এরপর আমি রান্নাঘর থেকে বের হয়ে এসে দেখলাম সে বাড়ির কাজ করছে। তার মুখে কিছু অদ্ভুত আনন্দ ছিল। আমি কৌতূহলী হয়ে ভাবলাম, কেন তার মুখে এমন হাসি? হয়তো আমি তার প্রতি ভুল বুঝেছি। সন্ধ্যায় আমি হালকা খাবার তৈরি করে রেখেছিলাম। আমি গরম খাবার নিয়ে এসে দেখলাম সে মেঝেতে বসে আছে এবং অপেক্ষা করছে। আমি খাবার তার সামনে রেখে দিলাম এবং সে ধীরে ধীরে খেতে লাগল। তার চোখের কোণায় আমি আবারও সেই অদ্ভুত দৃষ্টি দেখলাম। আমি বুঝতে পারছিলাম কিছু একটা অস্বাভাবিক ঘটছে। কিন্তু ঠিক কি ঘটছে তা বুঝতে পারছিলাম না। রাতে আমি বিছানায় শুয়ে চিন্তা করতে থাকলাম। আমার মনে হচ্ছিল তার প্রতি আমার অতিরিক্ত সহানুভূতি তার আচরণের কারণ হতে পারে। আমি ঠিক করতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করব। কিছু সময় পর আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম এবং আলো নিভিয়ে দিলাম। রাতের অন্ধকারে আমি হঠাৎ অনুভব করলাম ঠিক কিছু একটা ভুল হচ্ছে। আমি চোখ মেলে তাকালাম এবং দেখলাম ছেলেটি ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি অস্বস্তি বোধ করলাম এবং ধীরে ধীরে উঠে বসে পড়লাম। আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি এখানে কি করছো? সে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আমি জানি না। আমি শুধু আপনাকে দেখার চেষ্টা করছি। আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ। আপনি আমাকে এত সুযোগ দিয়েছেন।
আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম। তার বক্তব্য শুনে মনে হচ্ছিল সে আসলে তার নিজের ভিতরের অনুভূতি কথা প্রকাশ করতে পারছি না। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, তুমি যদি কোনো সমস্যা অনুভব করো তাহলে আমাকে জানাও, আমি তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু সে মাথা নিচু করে বলল, না ম্যাডাম, আমি কোনো সমস্যা নেই, আমি শুধু আপনাকে দেখছি। আমি আর কিছু বললাম না এবং ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি সে আগের মতোই শান্তভাবে বাড়ির কাজ করছে। তার মুখে অদ্ভুত হাসি আজ আর দেখা যাচ্ছিল না। আমি নিশ্চিত ছিলাম সে আমাকে কিছু না বলেই নিজের অনুভূতি বোঝা হালকা করার চেষ্টা করছে। তবে তার সেই আচরণ আমাকে বুঝিয়ে দিল মাঝে মাঝে আমাদের সহানুভূতি সীমা ছাড়িয়ে যায় এবং কিভাবে সঠিকভাবে অনুভূতি প্রকাশ করা উচিত তা আমাদের শিখতে হবে। আমি নিজেও এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছি যে কিভাবে নিজের অনুভূতি এবং অন্যের অনুভূতির প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে হয়। এইভাবে দিনগুলো চলে গেল। ছেলেটি ঘরের কাজ দক্ষতার সাথে চালিয়ে গেল এবং আমি তার প্রতি আরও সচেতন হয়ে উঠলাম। আমি শিখলাম কখনো কখনো আমাদের সহানুভূতি সীমানা চিহ্নিত করা দরকার, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়। এই গল্প থেকে শিক্ষা হলো যে জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সামনে ফেলে দেয় যেখানে আমাদের সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের পরীক্ষা নিতে হয়। একজন নারী হিসাবে আমাদের সবসময় আমাদের সীমারেখাগুলো জানা উচিত এবং কখনো এমন কিছু করা উচিত নয় যা আমাদের জন্য পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।